ম্যাজিশিয়ান পণ্ডিত দীপক শাস্ত্রী। আপনাদের কাছে যেসব বার্তা আমি পৌঁছে দিই বা যেসব বিষয় নিয়ে আমি কথা বলি, সেটা আপনাদের সবসময় চিন্তা ভাবনা করতে হবে যে দীপক শাস্ত্রী যেটা বলে সেটা বাস্তবমূলক, মানে একদম বাস্তব ধরে ধরে আপনাদেরকে আমি দেখিয়ে দিই যে আপনারা কি করলে আপনাদের ভালো হতে পারে। তো আজকের আমি নানা রকম বিষয় নিয়ে আলোচনা করতে করতে বাস্তু নিয়েও আলোচনা করবো। কারণ বাস্তু আমি কেন বলি, আমাদের যদি পরিবারে সবাইকে নিয়ে সুস্থ সবল জীবনযাপন নিয়ে চলতে হয়, সবাইকে, আমি সুস্থ থাকলে আমার পরিবারও সুস্থ থাকবে, আমিও চাইবো আমার পরিবার সুস্থ থাক, আমিও সুস্থ থাকবো, এবং পরিবার যেন সবাই হেলদি জীবনযাপন করে, তার জন্য বাস্তুটাকে ঠিক করলে পরিবারের প্রত্যেকে হেলদি জীবনযাপন করবে এবং করতে বাধ্য। আজকের ভাবুন, এই সময় কলিযুগে কজন মানুষ কার কথা মেনে চলে। প্রাচীন যুগে দেখুন হিসাব করে আগের মানুষরা কজনের স্ট্রোক হয়েছে, এখন প্রত্যেকে স্ট্রোক করে মারা যায় বেশিরভাগ। আগেকার দিনে দেখুন রাজারা হাতে মোটা বালা পড়ত, পায়ে বালা পড়ত, কানে দুল পড়ত। এখনকার দিনে হাতে মোটা বালা পড়লে সবাই হাসবে, পায়ে বালা পড়লে হাসবে। যারা হাতে মোটা বালা পায়ে মোটা বালা পড়তো তাদের কখনো শুনবেন না যে স্ট্রোকে মারা গেছে, জীবনে না। এবং কানে যারা দুল পড়তো সেই রাজারা বা রাজা সেনাপতিরা, তাদের দেখবেন কখনো গরিব বা ভিখারি ছিল না। এটা বাস্তব কথা বলছি। যার স্ট্রোকের সমস্যা বা মনে করছেন যে আমার স্ট্রোক হতে পারে বা আমার পরিবারে এই বিপদ আসতে পারে, তাকে মোটা হাতে একদম বালা পরিদিন রূপর। কত গ্রাম সেটাও একটু বোঝার ব্যাপার আছে। 51 গ্রামের একটা বালা পরিদিন, স্ট্রোক হবে না। তাই আগেকার দিনে প্রাচীন যুগে যারা চলতো তারা কিন্তু বাস্তু এক্সপার্টকে নিয়েই চলতো, জ্যোতিষকে নিয়ে চলতো, তান্ত্রিককে নিয়েই চলতো, এবং তার সবাতেই ছিল জ্যোতিষ তান্ত্রিক মহারথীরা ছিল। তারা বলে দিত রাজার ছক করে যে রাজা আজকের এইটাই পড়বে, সেনাপতিরা এইটা পড়বে, মন্ত্রী আজকের এই ড্রেস পড়বে। তাই আগেকার দিনে হিসাব করে দেখবেন তাদের স্ট্রোক হতো না। বিপদ আসার আগে তাদের জ্যোতিষ সেটাকে ঠিক করে দিত বা তান্ত্রিক ঠিক করে দিত। এখন আপনারা কেন পারবেন না? তখন প্রাচীন যুগ ছিল, এখন তো একদম মডার্ন যুগ, আপনারা তো আরো পারবেন। কিন্তু আপনারা কি করেন? পয়সার পিছনে দৌড়াবেন, মন স্থির নেই। আজকের এই জ্যোতিষ বলেছে ওনার কাছে দৌড়ায়, কালকে ওই জ্যোতিষ ওই বলেছে ওনার কাছে দৌড়ায়, আজকের এই জ্যোতিষ এই টিপসটা দিচ্ছে ওনারটা করি, উনি বলেছে ওনারটা করি। সবারটা করলে আপনি তো ঠিক রেজাল্ট পাবেন। আপনার বাড়ি কারো স্ট্রোক যাতে না হয়, সুস্থভাবে যেন জীবনযাপন করে এবং সুস্থভাবে যাতে মারা যেতে চায়, হাতে মোটা বালা পরিয়ে দিন 51 গ্রামে। মেয়েদের দুটো পায়ে মিলিয়ে 51 গ্রামের নুপুর পড়ুক, সেই সব মেয়েদের স্ট্রোক হবে না। দেখবেন বেশিরভাগ মেয়েদের থেকে ছেলেদের বেশি স্ট্রোক হয় কেন? এটা একটা প্রশ্ন আছে। কটা মেয়ে স্ট্রোক হয়ে মারা যেতে শুনেছেন? 100টার মধ্যে একটা হতে পারে, আর 100টার মধ্যে 99টা ছেলেরা স্ট্রোক হয়ে মারা যায়। কেন? মেয়েরা শাখা পলা লোয়া পড়ে থাকে, সবসময় নোয়া পড়ে থাকে না, তার জন্য তাদের স্ট্রোকটা হয় না। আর ছেলেরা হাতের সুতো পড়তে না বলছি না, পড়ুন, 7 দিনের জন্য পড়ুন, আবার খুলে আবার তারপরে আবার পড়ুন। একটা সুতো আপনি আজকের বিপত্তারিণী বাঁধেন, বিপত্তারিণী কেটে গেল, সেই সুতোটা আপনি পরেই আছেন 3 মাস 4 মাস 5 মাস 1 বছর ধরে, ওতে তো আপনার নেগেটিভ সমস্যা বাড়বে। 7 দিন পরে ওটাকে খুলে জলে দিয়ে দিন। দেখুন আমি একটা পরে আছি, দেখুন পরে আছি না, অনেকে বলবে সালমান খানের নকল করছে, না, এটা বহু বছর ধরে আমার হাতে। এটা 51 গ্রামের রূপো দিয়ে বানানো আছে। আপনিও কোনো স্টোন 51 গ্রাম রূপো দিয়ে বানিয়ে পড়ুন, বা ডানাতে ঘড়ি পড়ে থাকুন আমার মতন, এই যে দেখুন, স্ট্রোক হবে। এর থেকে আর কত আপনাদের ছোট ছোট বিষয় বলবো। তাই ছেলেদের স্ট্রোক যাতে না হয়, তাহলে মোটা বালা পড়ুন, 51 গ্রামের, 2 হাতে পড়তে পারেন। পায়ে আপনি নুপুর পড়ুন,
মেয়েরা যে আছে, মেয়েরা দুটো পায়ে নুপুর পড়ুন 51 গ্রাম, দুটো মিলিয়ে, স্ট্রোক হবে না। সমস্ত কাজে বাধা, গাড়ি চালাতে গিয়ে অ্যাক্সিডেন্ট, বাগান ফুটো করে আপনি রূপোর দুল পরে নিন, বা যারা গাড়ি স্পিডে চালায়, বা আমার মনে করছে আমার সন্তান হয়তো বাড়িতে ফিরবে না ঠিক মতন, হয়তো অ্যাক্সিডেন্টে মারা যেতেই পারে, কারণ র্যাপ গাড়ি চালায়, দেখেছে, মানে বাইক পেয়েছে মানে প্লেন পেয়ে গেছে একদম। পরে খবর শোনা যাচ্ছে ছেলে অমুক জায়গায় পড়ে আছে মনে। সেই চিন্তা যদি থাকে, ছেলেকে বাইক কিনে দেওয়ার আগে দুটো কান ফুটিয়ে, দুটো কানে রূপোর কানের দুল বানিয়ে পরিয়ে দিন। কান দুটো ফুটিয়ে দেবেন আগে, এই দুটো রূপোর কানের দুল পরিয়ে দিন। আপনার সন্তান যত স্পিডে গাড়ি চালান না কেন, তিনি মরবেন না। দীপক শাস্ত্রী যেটা বলে সেটা বলে 100-এ 100। আপনারাই আমাকে দিয়েছেন 100-এ 100 দীপক শাস্ত্রী। যা প্রেডিকশন করি তাই মেলে। আগে কি নিয়ে প্রেডিকশন করেছিলাম? রাজনীতি, যে এবারে এবছর পশ্চিমবাংলায় রাজনীতি চেঞ্জ হয়ে যাবে, পাল্টি হয়ে যাবে, যে বিজেপি চলে আসবে বলেছিলাম 108 থেকে 206 প্লাস, তাই হয়েছে। আইপিএল এ বলেছিলাম আরসিবি জিতবে, তাই হয়েছে। ফাইনালে জিতবে আরসিবি, সেটাও বলেছিলাম, তাই হয়েছে। দীপক শাস্ত্রী যা বলে তাই ফলে 100-এ 100। আপনারাই নামটা দিয়েছেন 100-এ 100। দীপক শাস্ত্রী যা বলে তাই ফলে 100-এ 100। ছোট্ট ছোট্ট বিষয় নিয়ে আমি আলোচনা করছি আপনাদের জন্য, এখান থেকে বলে দিচ্ছি। এবার আপনার সন্তান অবদ্ধ, কথা শুনছে না, নানা রকম নেশায় আসক্ত, সেই সব বিষয় নিয়ে গেলেও আপনাকে চেম্বারে আসতে হবে। আপাতত আপনার সন্তানের অ্যাক্সিডেন্টে মরবে না, সেই বিষয়টা আমি আটকে দিলাম, কানে দুটো ফুটো করি পড়ি। আপনার হওয়া কাজ হচ্ছে না, সব কাজে বাধা, যে কাজে যাচ্ছেন আপনি কাজ পাচ্ছেন না। ডান কান ফুটিয়ে একটা সোনার জিনিস না পরতে, কানে দুল না পরতে পারেন, একটা সোনালী কালারের কানে দুল পরতে পারেন, রাউন্ড পরবেন, কিন্তু ওই একদিক দিয়ে ফুটিয়ে দেওয়া না, পুরো রাউন্ড আমার মতো। এই দেখুন, দেখেছেন আমি রাউন্ড করা পড়েছি, এর রাউন্ড কানে দুল পরবেন, তাহলে কাজ সাকসেস। সমস্ত কাজে বাধাটা দূর হবে আস্তে আস্তে। তো মানুষ, আগেকার প্রাচীন যুগের মানুষ বাস্তু মেনে কাজ করতো, আপনারা কেন নয়? এখন শাস্ত্র সবাই ভুলে গেছে, সবাই ফাস্টফুড খাওয়ার দিকে নজর। আর মিডিয়া কি না, অ্যাড, এ কি অ্যাড দিচ্ছে, ওরে বাবা অমুক শাস্ত্রী এতগুলো মালা পড়েছে, ওরে বাবা উনি তো বিশাল বড়, উনি এটা বলেছে মানে তাই। কমেন্ট বক্সে যান, ইউটিউব, ফেসবুক, ইনস্টাগ্রামে কমেন্ট বক্সে গিয়ে দেখুন তার নামে কি লেখা আছে, তার নামে কি লিখেছে, সেটা আগে দেখুন আপনারা, তার নামে কি লেখা আছে, তার নামে কি কি কমেন্টসে লিখেছে, তবে বুঝবেন তিনি কাজ পারেন কি পারেন। একটা মানুষের কাজ যখন করতে হবে, তাকে মিনিমাম 20 মিনিট, 25 মিনিট, আধা ঘন্টা সময় দিতে হবে। তাহলে আধা ঘন্টা মানে 20 মিনিট ধরি, তাহলে একটা মানুষ কতজনকে নিয়ে যজ্ঞে বসতে পারে? আমি 15 থেকে 20 জনের বেশি যজ্ঞই নিই না, কারণ তাতে 5-7 ঘন্টা 8 ঘন্টা লেগে যায়। অনেকে 250-300 লোক কিনে যজ্ঞই বসে, 1 ঘন্টা 1.5 ঘন্টার মধ্যে যজ্ঞ শেষ হয়ে যায়। কারণ যজ্ঞ জ্বালিয়ে হাতে বেলপাতা, তুলসী পাতাতে যজ্ঞ ফেলে দিতে বলে, যে আপনার সব কাজ হয়ে গেল। আরে বাবা, ছিল তার মাঙ্গুলি, কারোর কাল সর্প, কারোর বউ চলে গেছে, কারোর চাকরি হচ্ছে না, কারোর ছেলে মেয়ে পড়াশোনা করছে না, কারোর ধরুন স্বর্ণ ছাড়া যুগ, কারোর দারিদ্র যুগ, কেউ টাকা আটকে আছে, কেউ লোন পাচ্ছে না, সব কাজে যজ্ঞের মধ্যে বেলপাতা তুলসী পাতাতে করিয়ে দিল। আপনার সংকল্প করালো না পাশে বসে, আপনাকে বাবা ভুলে গেছে, কারণ তিনি তো ভিড় বাবা, এত জমি নিয়েছে, ভিড় বাবা মা, কেউ ভিড় বাবা, কেউ ভিড় মা, তার কাছে যাবেন সব হারিয়ে যাবে, আপনাকে চিনতেই পারবে না। আপনি দিয়ে দিচ্ছেন অনেক টাকা, গেলেন, বললো কি রে, কে তুই? বলে স্যার আমি এতগুলো টাকা দিলাম, এই কাজ করেছি। ও আচ্ছা, এই নেই, একটা মাদুলিতে কাজ হয়ে গেল। আপনি সংকল্প করলেন না, আপনার কি কাজ হলো আপনি দেখলেন না। অনেকে বলে মাঙ্গলিক আমার কাটিয়ে দিয়েছে, লাল পলা দিয়েছে এক জ্যোতিষ, আমার মাঙ্গলিক কেটে গেছে। এটাকে আপনি কেন বিশ্বাস করছেন? জ্যোতিষ স্টোন দিতে পারে, আমার কাছে জ্যোতিষ হিসেবে আসবেন, আমি স্টোন দেবো, আমার তন্ত্র হিসেবে আমি তন্ত্র মতে কাজ করবো। আপনাকে একটা লাল পলা দিয়ে বললো আপনার মাঙ্গলিক কেটে গেছে, আপনার সমস্যার সমাধান হয়ে গেছে। ধরুন কারোর অ্যাপেন্ডিক্স হয়েছে, ডাক্তার মেডিসিন দিয়ে বললো যান আপনার অ্যাপেন্ডিক্স সেরে গেছে। আপনার কি অ্যাপেন্ডিক্স সেরে গেল? ওই মেডিসিন খেয়ে আস্তে আস্তে অ্যাপেন্ডিক্সটা বাড়বে, বড় হবে, লাস্টে বাস্ট করে মারা যাবে।
তো আপনারও তাই, লাল কলা দিয়ে আপনাকে বলেছে মাঙ্গলিক সব শেষ, আস্তে আস্তে আপনি বিয়ে করলেন, থানা পুলিশ কোর্ট কাছারি ডিভোর্স, বা আপনার অ্যাক্সিডেন্ট হয়ে গেল, আপনার স্বামীর অ্যাক্সিডেন্টে মারা গেল, বা আপনার স্ত্রী অ্যাক্সিডেন্ট হয়ে মারা গেল, বা সুইসাইড করে মরে, কলার কাজ হলো কোথায়? তাহলে মাঙ্গলিক থাকলে আগে পিচাসিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীকে দিয়ে মাঙ্গলিকটা কাটাবেন, আর এই দীপক শাস্ত্রীকে দিয়ে লাল কলাটা নেবেন। কারণ আমি শুধু জ্যোতিষ নই যে জ্যোতিষ নিয়ে থাকবো, আমি শুধু তান্ত্রিক নই যে তন্ত্র নিয়ে থাকবো, আমি শুধু পামিশ নই যে পামিশ নিয়ে থাকবো, আমি নিম্নোলজিবিদ শুধু নই যে সেটা নিয়ে থাকবো, এবং বাস্তু এক্সপার্ট শুধু নই, যতগুলো শুনলেন আমি সব কটার এক্সপার্ট, সব কটার ম্যাজিশিয়ান দীপক শাস্ত্রী। মুখটা ভালো করে দেখে নিন। আজ পর্যন্ত যেই ভাষায়, হিন্দি ভাষীতে হোক, ইংলিশ ভাষায় হোক, বাঙালি ভাষায় হোক, এরকম কেউ প্রেডিকশন করেছে মিলেছে যে এই যে ভোটে যে 180 থেকে 206 প্লাস পাবে, কারোর প্রেডিকশন এরকম আছে দেখাতে পারবেন? দীপক শাস্ত্রী এই প্রেডিকশনটা করেছিল। ঠিক আগেও যখন পার্টি এসে ঠিক এরকমই প্রেডিকশন করেছিলাম। তাই আইপিএল এ কে জিতবে, কতটা পরিমাণে রানে জিতবে, যেমন বলেছিলাম আরসিবি জিতবেই জিতবে, জিতেছে। আর বলেছিলাম যারা প্রথম ব্যাটিং করবে তারা যদি 220 টার্গেট রাখে তাহলে কেউ জিততে পারবে না, কিন্তু প্রথম কারা ব্যাটিং করেছে? গুজরাট, জিততে পারেনি। 155 টার্গেট দিলে কি জিততে পারে? আমার তো টার্গেট যা দেওয়া সেটা দিয়েছিলাম, কেউ করতে পারেনি। আর এও বলেছিলাম শুভমান গিল যদি রান করতে পারে তবে ম্যাচ জিতবে, না তো জিতবে না, করতে পারেনি। এটা বলেছিলাম যে বিরাট কোহলি যদি ফাইনাল ম্যাচে 15 রান পের করে যদি 32 রান পার করে যায় তাহলে সেই ম্যাচ কেউ হারাতে পারবে না, তাই হয়েছে। আর সিবি জিতেছে ফাইনাল ম্যাচ। এরকম ছোট ছোট যে প্রেডিকশন, পণ্ডিত দীপক শাস্ত্রী, পণ্ডিত ম্যাজিশিয়ান, পণ্ডিত এক্সপার্ট, 100-এ 100 যা বলে তাই ফলে দীপক শাস্ত্রী। যখনই আমার কাছে আসবেন একটু সময় নিয়ে আসবেন। কতক্ষণ? 3 ঘন্টা 4 ঘন্টা হাতে নিয়ে আসবেন। অনেকে এসে বলে কি, আমি এখন, আমার একটু সময় আছে, আমাকে তাড়া আছে, আমি চলে যাবো, আমার ওই ছেলে ফেলে রেখেছি, মেয়ে। আসবেন না, সময় নেই, আসবেন না। আর যে মনে করছে যে আমার বাড়ির সামনে চেম্বার হলে ভালো হতো, সেও আমার কাছে আসবেন না। কারণ তারা 10 জনের কাছে গিয়েছে, তারা 10 জায়গায় ঘেটেছে, ঘেটে তারা এখন এরকম টাইপের হয়ে গেছে। যার সময় আছে আমার কাছে আসবেন, যে মনে করবেন আমার সময় নেই সে আমার কাছে আসবেন না। আমি চ্যালেঞ্জ করে বলছি আমি তাকে দেখি না। কারণ সময় একটা মানুষের দাম আছে। আপনি আসবেন, আপনি বলেন আমার তাড়া আছে, আমার আধা ঘন্টার মধ্যে অফিস জয়েন করতে হবে। আপনি যখন ভিতরে আমার কাছে ঢুকবেন, অনেকে হয়তো আপনাকে দয়া করে ছেড়ে দিল, দয়া করে আপনার সময় আমাকে 1 ঘন্টা দিতে গেল, আমাকে দিতে হলে 1 ঘন্টা সময়। এই 1 ঘন্টা সময়ের মধ্যে আপনার চাকরি জয়েন হলো না, তখন কিন্তু আপনি আর কিছু বলছেন না, যা শুনছেন বলছেন না, যা বলছে ঠিকই বলছে, হ্যাঁ বলুন। কিন্তু বাইরে যখন আপনি বেরোলেন সবাই বলছে কি হলো, আপনার আধা ঘন্টার মধ্যে জয়েন করুন না, এত সময় লাগালো। তাই মানুষের সময়ের দাম দেবেন। আপনি যখন আসবেন, আপনার যখন লাইন হবে সেই লাইনে আপনি আসবেন। 4 ঘন্টা হাতে সময় নিয়ে তবে আমার কাছে আসবেন। কারণ আপনার বিচার করতে গেলে 1 ঘন্টাও লাগতে পারে, 10 মিনিটও লাগতে পারে, 20 মিনিট লাগতে পারে। তবে অন্যজনের মতন নয় যে আপনি এসে বসে থাকবেন, 10টা 20টা কথা আপনি বলবেন, আমি চুপ করে থাকবো, হঠাৎ করে বলবো এত টাকা বিল, আর কোনো কথা বললাম না। কারণ এখন দেখবেন চারিদিকে সেলিব্রিটিদের পড়ে গেছে। সেলিব্রিটি, খেলোয়াড়, সিনেমার নায়ক, ভিলেন, গায়ক, গায়িকা, নায়িকা, এদেরকে নিয়ে জ্যোতিষরা একটা মজা পেয়ে গেছে। তাদেরকে একটা টাকা দিচ্ছে, অ্যাঙ্কার হিসেবে তাদেরকে বসিয়ে নিচ্ছে, তাদেরকে টাকা দিচ্ছে 1 লাখ টাকা। আমিও যদি এখন কাউকে 1,50,000 30,000 দিই, আমি যে কোনো আর্টিস্টকে নিয়ে এসে, এখন যেসব সিরিয়াল বা এসবগুলো হচ্ছে সেখান থেকে একটা ভালো একজনকে বেছে নিয়ে আমি কিছু টাকা দিলে তাকে নিয়ে আমি বসে আমি যদি করি, তাহলে সবাই ভাবে আমার কাছে তিনি কি দেখাচ্ছে। ওই দেখে আপনারা যাচ্ছেন আর ঠকছে। অনেকে বাড়িতে বড় বড় মন্দির করেছে, মন্দির দেখিয়ে লোক টেনে নিয়ে যাচ্ছে। আরে মা ভবানী শিক্ষিত বেশি না, পড়াশোনা জানে না, এমন কথা বলবে মানে তার থেকে কিছু নেই। এরকমও আছে, দেখ আমিও জ্যোতিষ, আমার ভাইও জ্যোতিষ, আমার ভাইয়ের সই আছে তবে গিয়ে সে হয়তো জ্যোতিষ হতে পেরেছে, মাধ্যমিক পাসও না। কেউ আচার্য লিখছে, কেউ ডক্টরেট লিখছে, কেউ শাস্ত্রী লিখছে। জানে যে একটা শাস্ত্রী উপাধি পেতে গেলে কত লাগে? একটা ভারতী সার্টিফিকেট পেতে গেলে উচ্চ মাধ্যমিক পাস লাগে, একটা শাস্ত্রী উপাধি পেতে গেলে তার লাগে কি
গ্র্যাজুয়েশন কমপ্লিট লাগবে, আচার্য পেতে গেলে মাস্টার ডিগ্রি লাগে, ডক্টরেট করতে গেলে পিএইচডি করতে লাগবে। এরা নিজেরাই সবাইকে পিএইচডি করে দিয়েছে। কেউ মন্দির খুলে বসে আছে, কেউ বড় বড় কথা বলছে, কেউ দেখবেন যে কানাখোড়া অন্ধকে ঠিক করে দিচ্ছে। আর এগুলো সব ভাড়া করা লোক নিয়ে আসছে, আর আপনারা সেগুলো দেখে ঠকে সেখানে যাচ্ছেন। আরে একটা ভিজিট দেবেন, সে ভিজিটটা দেওয়ার পরে আপনার সাথে সে 5 মিনিট কথাও বলবে না, আপনাকে বাইরে বের করে দেবে। টাকা দিলে কথা বলবে, আর নইলে সোজা বাইরে বার করে দেবে। দীপক শাস্ত্রীর কাছে আপনার যতক্ষণ সময় লাগবে ততক্ষণ দেবো, যতক্ষণ লাগবে আমি দেবো। এবং আপনি আমার কাছে একবার, সবার কাছে গেছেন, সবার কাছে গেছেন, কারো কাছে কিছু কাজও পেয়েছেন, হয়তো পাননি। শেষ মুহূর্তে আমার কাছে একবার আসবেন এবং সময় নিয়ে আসবেন। আপনাকে বসিয়ে যেভাবে প্রেডিকশন করবো এবং যা বলবো, আজ পর্যন্ত কোনো জ্যোতিষ তান্ত্রিকের কাছে আপনি শোনেনি। দীপক শাস্ত্রীকে এই জ্যোতিষ তান্ত্রিকের কাছ থেকে আপনি শুনবেন, বাস্তু এক্সপার্টের কাছ থেকে শুনবেন। আমি বড় সেলিব্রিটিকে নিয়ে বসলাম, আমি কিছু জানি না, আর তাই দেখে আপনারা গেলেন, আপনার সাথে বেশিক্ষণ কথা বললো না, আপনারা এত টাকা দিলেন, কোনো কাজ হলো না। সেলিব্রিটিকে নিয়ে তো বসা যায়, আমিও ভাবছি এবার সেলিব্রিটিকে নিয়ে বসবো, কারণ আপনারা তো আসছেন না আমার কাছে বেশি। এটা ভুল। আমার কাছে কারোর কোনো অভাব নেই। আমার কাছে আসতে গেলে সময় নিয়ে আসতে বলছি কেন? কারণ আমি সময় ধরে দেখি 15 জন থেকে 20 জনের বেশি দেখি না। একটু সময় হাতে নিয়ে আসবেন, আমার কাছে ভিড় হয় কিন্তু খুব। কারণ আমাকে বিশ্বাস করে লোকে আসে। আমার ভক্তরা যারা কাজ করায়, তারা আজকে কাজ করাচ্ছে, কালকে তার ফ্যামিলি এবং আত্মীয় স্বজন প্রত্যেকে নিয়ে আমার কাছে কিন্তু আসছে। তো আপনারা যদি আমার কাছে আসতে হয় তাহলে সময় নিয়ে আসবেন। আমি কোনো সেলিব্রিটিকে নিয়ে বসি না, আমি কোনো সেলিব্রিটিকে নিয়ে বসি না। কারণ সেলিব্রিটি নিয়ে কেন বসবো? বৃক্ষ তোমার নাম কি? ফলে পরিচয়। আমাকে পরিচয় দিতে গেলে আমার একটা সেলিব্রিটিকে নিয়ে বসতে হবে, আমার একটা খেলোয়াড়কে নিয়ে বসতে হবে, একটা গায়ককে নিয়ে বসতে হবে। এগুলো নিয়ে যদি বসি তাহলে তো আমি কি শিখলাম, কি লোকের জন্য করলাম, পরিচয়টা আমার তখন ভুল হয়ে যায়। তখন তো পুরোটাই দর্শনধারী। এখন তো পুরো দর্শনধারী। যে যত সেলিব্রিটি, যত গায়ক নায়িকাকে নিয়ে প্রোগ্রাম করতে পারবে, যে যত মিথ্যে কথা বলবে, তার কাছে তত ভিড়, তার কাছে তত লোক। আমি একজনকে এরকম প্রেডিকশন দিয়েছিলাম যে আপনার সন্তানের এই মাস থেকে আর এই মাস পর্যন্ত একটা অ্যাক্সিডেন্টালি সমস্যা আছে। কিন্তু অশিক্ষিত জ্যোতিষের কাজ দেখুন, তারা সেলিব্রিটিকে নিয়ে বসছে। নাম বলছি না, নাম বলে আপনাদের মনে হবে যে কান চাপাটি তাদেরকে গিয়ে দিতে ইচ্ছা করে। বড় মন্দির করে নিয়েও বসছে, এরকম অনেক আছে। সেলিব্রিটিকে নিয়ে কে বসছে? আমি যাকে বলেছি এই মাস থেকে এই মাসের মধ্যে অ্যাক্সিডেন্ট যোগ আছে, সাবধানে রাখবেন, তারা আমার কাছে কাজ না করিয়ে ওই যে দেখেছে যে এত বড় মন্দিরে বসছে, নাম রাখ, এত সেলিব্রিটিকে নিয়ে বসছে, নাম রাখ, সেখানে চলে গেলেন। সে বললেন কে বলেছে মিথ্যে কথা, ও কিচ্ছু জানে না। কিন্তু সে ভুলে যাচ্ছে, সে যখন জ্যোতিষ হিসেবে এসছে, অনেক কষ্ট করে হাতে পায়ে ধরে আমার ভাই, আমি তার সার্টিফিকেটে সিগনেচার করেছিলাম বলে সে আজকে জ্যোতিষ লাইনে এসছে। সে বলছে ধর ও কিছু জানে না। সে যে কিছুই জানে না সেটা তার প্রমাণ। বলে কি করলো? বলে না না এই করুন, এতে সব ঠিক হয়ে যাবে। স্টোন দিয়ে দিল, 2-3 লাখ টাকা স্টোন দিয়ে দিল। আর আমার কাছে কত খরচা ছিল? সামান্য। করলো না। যে মাস থেকে যেই মাসের মধ্যে বলেছি, আমি 4.5 মাস সময় দিয়েছিলাম, কারণ একটা বিপদ আসছে। 3 মাস 19 দিনের মাথায় গিয়ে সেই ছেলেটার অ্যাক্সিডেন্ট হয়। এবং বলেছিলাম যে আপনার ছেলের বা পায়ে আর বা হাতে সমস্যাটা হবে এবং এই নিয়ে লাইফ টাইম ভুগতে হবে। যদি আপনি এই কাজটা করান তাহলে আর করতে হবে না। সেই সময়ের মধ্যে যে বললাম 3 মাস 20 দিনের মধ্যে অ্যাক্সিডেন্ট হলো, বা পা বা হাত প্যারালাইসিসের মতন এখনো রয়েছে। তাহলে বুঝুন, জ্যোতিষ হয়ে মানুষের জীবন নিয়ে খেলা করতে পারে সে তার সার্টিফিকেটের নিচে আমার সই, আমার ভাইয়ের সই দেওয়া বলে তারপরে সেই সার্টিফিকেট হাতে পায়ে ধরে পেয়ে আজকে জ্যোতিষ হয়েছে। সে 9 পাস না। যদি কখনো আমাদের মন্ত্রীরা মনে করে
যে জ্যোতিষ যারা শাস্ত্রী লিখছে, আচার্য লিখছে, ডক্টরেট লিখছে, তাদেরকে সার্টিফিকেট দেখবো এবং তারা কত অবধি পড়াশোনা করছে, প্রত্যেকে সার্টিফিকেট পাচ্ছে এবং প্রত্যেকে লাইন থেকে চলে যেতে হবে। এরকম যদি নিয়ম করতো তাহলে আজকে শুধু পশ্চিমবাংলা না, সারা ভারতবর্ষে নাই নাই করে গোনাগুন্তি হাতে আমার মতন দীপক শাস্ত্রীর মতন জ্যোতিষ, তান্ত্রিক এবং বাস্তু এক্সপার্ট খুঁজে পাবে। কবেই নিয়ম করবে জানি না, এই নিয়ম লাগু হোক। যদি কোনো দিন লাগু হয় যে এই যে জ্যোতিষদের নিয়ে, জ্যোতিষ যারা আছে তারা কি করে আচার্য, কি করে ডক্টরেট পেল, আপনার কত অবধি পড়াশোনা, আপনার সার্টিফিকেট নিয়ে আসুন, তাহলে প্রত্যেকে জ্যোতিষ থেকে বাড়িতে চলে যাবে আর এবং জেল খাটবে। যাদের থেকে টাকা পয়সা নিয়েছে তাদের সে টাকা পয়সার সাথে শোধ করতে হবে। মানুষের জীবনে খেলা করা উচিত না যে অশিক্ষিত। অনেকে প্রশ্ন করতে পারেন আপনারা তো সার্টিফিকেটটা দিয়েছেন, বাধ্য, কিছু লোকের চাপে পড়ে আমাদের সই করতে হয়েছে। বাস্তব, সে আজকে লোকের জীবনে খেলছে। এই সন্তানটা যে আজকের হাত এবং পা দুটো নিয়ে প্যারালাইসিসের মতন ভুগছে, কে দেখবে? দায়িত্বটা কি সে নেবে? নিল না, কিন্তু সে 3 লাখ টাকা ভোগ করে নেবে। তাই সেলিব্রিটি দেখে, বড় মন্দির দেখে বা কোনো জায়গায় বড় ভাষণ দেখে আপনারা এরকম জায়গায় যাবেন না যে নিজেদের লাইফটা বা নিজের সন্তানের লাইফটা নষ্ট করবেন, যেরকম অশিক্ষিত জ্যোতিষদের কাছে যদি যান। যখনই দেখবেন আপনি বেশি বলে যাচ্ছেন, সে কিছু বলছে না, সে বলছে এত হাজার টাকা, এত লাখ, এত হাজার লাগবে, সেইখানে আর কাজ করাবেন না। একবার দীপক শাস্ত্রীর কাছে এসে দেখবেন, বুঝতে পারবেন যে আপনার পরিবারের বা আপনার সন্তানের বা আপনার যার সমস্যা নিয়ে এসেছেন তার কাজ হবে। আরে সামান্য সন্তান কথা শুনছে না, আপনি যাবেন 2 লাখ, 3 লাখ, 5 লাখ নিয়ে যাবেন, তারপর আপনার ফোনই ধরবে না। কেউ 3000 ভিজিট নিচ্ছে, কেউ 5000, কেউ 2000, কেউ 1500 এরকম ভিজিট নিচ্ছে, প্লাস আপনার থেকে এত লাখ টাকা নিচ্ছে। সামান্য সন্তানকে ঠান্ডা করতে গেলে কি করবেন? পিতাশ্রিত তন্ত্র সম্রাট দীপক শাস্ত্রীর কথা শুনুন, ঠান্ডা হয়ে যাবে সন্তান, কথা শুনবে, বাধ্য হবে। আপনি আপনার সন্তানকে ডেলি 10 ফোঁটা দুধ, কাঁচা দুধ, সে প্যাকেট দুধ হোক বা গরুর দুধ হোক বা যে কোনো দুধ হোক, দুধ দেবেন বালতির জলে, আর কিছুটা গুঁড়ো হলুদ দিয়ে দেবেন, দিয়ে জলটাকে ভালো করে মগ দিয়ে উল্টে পাল্টে নেবেন। ওই জল দিয়ে আপনার সন্তানকে স্নান করান। 7 দিন থেকে 10 দিনের মধ্যে বলবেন আমার সন্তান অনেক ঠান্ডা হয়ে গেছে, অনেক ভালো পথে হয়েছে। সারা জীবন সন্তানকে এইভাবে স্নান করান না, সন্তান অবদ্ধ হবে না, সন্তান কথা শুনবে। এই হচ্ছে পণ্ডিত দীপক শাস্ত্রী। সামান্য 2 টাকার কাজ না, আপনি 2 লাখ টাকা, 3 লাখ টাকা নিয়ে নিচ্ছেন, আর একজনের লাইফ নিয়ে খেলা করছেন। যারা আমার কাছে এসেছিল এবং তার কাছে গিয়ে ঠকেছে এবং অ্যাক্সিডেন্ট ছেলে হয়েছে, পরে আমার কাছে এসেছিল, স্যার আপনার কথা না শুনে আমি ওনার কাছে গেছি, উনি এই আর্টিস্টকে নিয়ে বসতো, দেখেছি, ভেবেছি। তখন বলছে না, আপনি সেলিব্রিটি, আমাকে বলছে আপনি সেলিব্রিটি, আপনি যে আপনার কথা হচ্ছে যা বলেন তাই ফলে, এবং 100-এ 100 আপনি, 100-তে 100 আপনি। কারণ আপনি কাউকে নিয়ে বসেন না, কাউকে পাত্তা দেন না, আপনি যা বলেন তাই হয়। এবার আমি সন্তানের কি করব? তখন আমি বললাম এখন আমার আর কিছু করার নেই, আপনি বাস্তুটাকে একটু ঠিক করুন, আর আপনার সন্তানের যদি কিছু করার থাকে আমি দেখি, কিছু কাটান ছাড়ান ছিল করে দিয়েছি। আমি বললাম হয়তো ভবিষ্যতে ভালোভাবে চলতে পারবে, এটাই আমি সেটুকুনি আশা দিতে পেরেছি। কিন্তু যখন ভালো ছিল তখন আমার কথা শুনিনি। আর এই যে অশিক্ষিত জ্যোতিষ বা তান্ত্রিক যারা আছে, তারা এইভাবে সবার জীবনে খেলছে। এইভাবে জীবনে খেলছেন আপনারা নিজেরাই। যখন দীপক শাস্ত্রীর কাছে যখন প্রেডিকশন শুনছেন বা দীপক শাস্ত্রী আপনাদের ফ্রিতে কিছু দিচ্ছে, তাও আপনারা অন্য জায়গায় যাচ্ছেন। আসুন দীপক শাস্ত্রীর কাছে, কাজ হবে। আবার পরে কোনো একদিন আবার আপনাদের সামনে আলোচনায় আসবো। আজকের এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মা তারা মাখা আপনি মঙ্গল করুন। নমস্কার, হারা হারা মহাদেব। দূর আর দূরে নেই অচেনা আচেনা, তাই অচেনাকে জানতে প্রান্তে বা সীমান্তে চোখ থাকবে শুধুমাত্র সৃষ্টিতে। কারণ সৃষ্টি টেলিভিশন এখন উপলব্ধ সমস্ত